ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট বা এ ইউনিট যারা বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছো তাদের অনেকেরই লক্ষ্য হচ্ছে এই ইউনিটের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। ট্রিপলি, সিএসসি, ফার্মেসি, ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, স্ট্যাটিস্টিক্স, অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স, এরকম অসাধারণ কিছু সাবজেক্ট তুমি এই ইউনিটের মাধ্যমে পড়তে পারবে। 10টি অনুষদের মোট 31টি বিভাগে 1795টি আসন তোমার জন্য অপেক্ষা করছে এবং এই 1795টি আসনের একটি আসন কিন্তু তোমারও হতে হবে। তবে তার জন্য তোমাকে একটি ভর্তি পরীক্ষা দিতে হবে। তার আগে তোমাকে জেনে নিতে হবে যে তুমি এই ভর্তি পরীক্ষায় অ্যাপ্লাই করবার জন্য যোগ্য কিনা। এর জন্য যে ন্যূনতম যোগ্যতা রয়েছে তা হচ্ছে তোমাকে এসএসসিতে জিপিএ কমপক্ষে 3.5 পেতে হবে এবং এইচএসসিতেও জিপিএ কমপক্ষে 3.5 পেতে হবে। এবং শুধু এ দুটো পেলেই হবে না, তোমাকে এ দুটো জিপিএর যোগফল কমপক্ষে 8 হতে হবে। একটু ভেঙে বলি, যদি এমন হয় যে তোমার দুটোতেই 3.5 করে আছে তাহলে কিন্তু যোগফল হয়ে যাচ্ছে 7, অর্থাৎ যে কোনো একটাতে একটু বেশি পেয়ে আগেরটারটা কাভার করে ফেলতে হবে। মোট যোগফলে আমাদেরকে অবশ্যই 8 রাখতে হবে। এবার চলো আমরা দেখে নেই যে মোট যে মূল্যায়ন রয়েছে সেই মোট মূল্যায়নটা কীরকম করে হবে। মোট 200 নম্বরের মূল্যায়ন তোমাকে করা হবে। এর মধ্যে 80 নম্বরের মূল্যায়ন হবে তোমার এসএসসি এবং এইচএসসির যে জিপিএ রয়েছে তার উপর ভিত্তি করে এবং 120 নম্বরের মূল্যায়ন হবে ভর্তি পরীক্ষার উপরে ভিত্তি করে। এবার চলো 80 নম্বরের মূল্যায়নটাকে ঠিক কীভাবে করে মাপা হচ্ছে সেটা একটু দেখে নিই। তোমার যে এসএসসির জিপিএ রয়েছে সেটাকে 6 দিয়ে গুণ করা হবে এবং তোমার যে এইচএসসির জিপিএ আছে সেটাকে 10 দ্বারা গুণ করা হবে। এবার ধরো তোমার এসএসসির জিপিএ 5 এবং তোমার এইচএসসির জিপিএও 5। এবার আমরা একটু গুণটা করে দেখি। এসএসসির জিপিএ 5 গুণন 6 সমান সমান 30 এবং এইচএসসির জিপিএ 5 গুণন 10 সমান সমান 50, অর্থাৎ 80। অর্থাৎ তোমার যদি এসএসসি এইচএসসি দুটোতেই জিপিএ 5 করে থাকে তাহলে তুমি 80তে 80 পেয়ে যাবে। অন্যদিকে তোমার যে ভর্তি পরীক্ষা রয়েছে, যেটাকে 1.5 ঘন্টার একটি পরীক্ষা তোমাকে দিতে হবে, সেখানটাতে তোমাকে 75 নম্বরের এমসিকিউ পরীক্ষা দিতে হবে। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে, একটা প্রশ্নের এগেনস্টে অনেকগুলো অপশন থাকবে, তোমাকে সঠিক উত্তরটি বাছাই করতে হবে। এবং অন্যদিকে 45 নম্বরের লিখিত পরীক্ষা তোমাকে দিতে হবে, অর্থাৎ সর্বমোট 120 নম্বরের পরীক্ষা তোমাকে দিতে হচ্ছে। এই 120 এবং 80 এই দুটো মিলে 200 নম্বরের মূল্যায়ন তোমাকে করা হবে। এবার চলো দেখে নিই কোন কোন সাবজেক্টের উপরে তোমাকে পরীক্ষা দিতে হবে। এই ইউনিটে মোট 6টি বিষয় রয়েছে, যে 6টি বিষয়ের উপরে তোমাকে পরীক্ষা দিতে হবে: রসায়ন, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, গণিত, ইংরেজি এবং বাংলা। তবে এখানটাতে একটা মজার ক্যাচ আছে। ক্যাচটা হচ্ছে এর মধ্যে রসায়ন এবং পদার্থবিজ্ঞান এই দুটো হচ্ছে আবশ্যিক, অর্থাৎ এই দুটোকে সবাইকেই পরীক্ষা দিতেই হবে। কেমিস্ট্রি এবং ফিজিক্স পরীক্ষা দেয়া ছাড়া তুমি এই ইউনিট পরীক্ষায় কোনো অবস্থাতেই পাশ করতে পারবে না। এরপরে যে জীববিজ্ঞান এবং গণিত রয়েছে এর দুটোর পরিবর্তে তুমি ইংরেজি বা বাংলা দিতে পারবে। তবে এখানটাতে কথা হচ্ছে যদি জীববিজ্ঞান এবং গণিত তোমার চতুর্থ বিষয় না হয়, অর্থাৎ তোমার যদি মেইন সাবজেক্ট হয়, সেক্ষেত্রে তোমাকে সেটি অবশ্যই পরীক্ষা দিতে হবে। যদি এমন হয় যে জীববিজ্ঞান অথবা গণিতের মধ্যে যে কোনো একটি তোমার 4th সাবজেক্ট ছিল, তবে সেই 4th সাবজেক্টের পরিবর্তে তুমি ইংরেজি অথবা বাংলা পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ যেই বিষয়টি তোমার 4th সাবজেক্ট, যদি সেটা জীববিজ্ঞান হয় তাহলে জীববিজ্ঞানের পরিবর্তে তুমি ইংরেজি দিতে পারবে বা বাংলা দিতে পারবে। যদি তোমার গণিত 4th সাবজেক্ট হয় তাহলে গণিতের পরিবর্তে তুমি ইংরেজি বা বাংলা দিতে পারবে। একটা জিনিস তোমার জেনে রাখা দরকার যে বায়োলজি পরীক্ষা কিংবা ম্যাথ পরীক্ষা এগুলোর উপর ভিত্তি করে কিন্তু অনেকগুলো ইউনিটে অনেকগুলো অনুষদে বা অনেকগুলো সাবজেক্টে চান্স পাওয়ার ব্যাপার থাকে। তুমি যদি জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়তে চাও বা মাইক্রোবায়োলজি পড়তে চাও, এই ধরনের সাবজেক্টগুলি পড়বার জন্য কিন্তু তোমাকে জীববিজ্ঞান যে অংশটুকু রয়েছে সেটুকু অবশ্যই আনসার করতে হবে। সেটা আনসার না করে কিন্তু তুমি এই সাবজেক্টগুলো বায়োলজি রিলেটেড সাবজেক্টগুলোতে পড়তে পারবে না। সিমিলারলি গণিত সংক্রান্ত যে সকল সাবজেক্ট রয়েছে, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, সেগুলোতে চান্স পাওয়ার জন্যও কিন্তু তোমাকে এই গণিত বিষয়টি আনসার করতে হবে। অর্থাৎ শুধুমাত্র নম্বর পাবো, নম্বর বাড়ানোর জন্যই যে আমরা বিষয় নির্বাচন করব তাই নয়, বরং ভবিষ্যতে কি পড়তে চাই তার উপর নির্ভর করেও কিন্তু আমাদেরকে এই বিষয়গুলো নির্বাচন করতে হবে। এবার চলো আমরা নম্বর কাঠামোটা একটু দেখে নিই। আমরা আগেই জেনেছি যে এমসিকিউ 75 এবং লিখিত 45 নম্বরে পরীক্ষা হবে। এটার নম্বর বন্টনটা কেমন হবে এটা একটু বোঝার চেষ্টা করি। আমরা কিছুক্ষণ আগে যে 6টা সাবজেক্ট দেখেছি সেই 6টা সাবজেক্টেই 15টি করে প্রশ্ন থাকবে
প্রত্যেকটি প্রশ্নের 1.25 করে মান থাকবে, অর্থাৎ যোগফল হবে 18.75। প্রত্যেকটি সাবজেক্টের উপরে 18.75 করে নম্বর বণ্টিত থাকবে। এখন কথা হচ্ছে, তুমি কিন্তু 6টি বিষয়ের উপরেই পরীক্ষা দিচ্ছ না, যে কোনো 4টি বিষয়ের উপর পরীক্ষা দিচ্ছ, অর্থাৎ 4 15 60, অর্থাৎ টোটাল 7টা প্রশ্নের উত্তর তুমি করবে, তার 1.25 করে উত্তর নম্বর বণ্টিত থাকবে, মোট 75 নম্বরের হিসাব কিন্তু আমরা পেয়ে গেলাম। কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার, প্রতিটি ভুল উত্তরের জন্য তোমার 0.25 করে কাটা যাবে। অর্থাৎ তুমি যদি 5টি ভুল উত্তর দাও, সেই 5টি ভুল উত্তরের জন্য তোমার একটি সঠিক উত্তরের নম্বর কেটে নিয়ে চলে যাবে তোমার শিক্ষক। অর্থাৎ ভুল উত্তর আমাদেরকে একটু কমিয়ে আনতে হবে, খুব সাবধানে উত্তর করতে হবে। এবার লিখিত যে 45 আছে সেটার হিসাবটা একটু বোঝার চেষ্টা করি। আবারও যে 6টি সাবজেক্ট রয়েছে প্রত্যেকটিতে 11.25 করে নম্বর বণ্টিত আছে, এবং এই তার মধ্যে যে কোনো 4টি সাবজেক্ট, তুমি যে 4টি সাবজেক্ট অবজেক্টিভে এমসিকিউতে যেই 4টি সাবজেক্ট তুমি আনসার করেছো, সেই 4টি সাবজেক্টই তোমাকে লিখিততে দিতে হবে। এমন তুমি করতে পারবে না যে আমি এমসিকিউতে বায়োলজি আনসার করেছি কিন্তু এখন আমি লিখিততে ইংরেজি আনসার করব, তা তুমি করতে পারবে না। এমসিকিউতে তুমি যা আনসার করেছো লিখিততেও তাই আনসার করতে হবে। 11.25 করে তুমি যদি 4টি বিষয়ের উত্তর দাও, সেক্ষেত্রে 4টি বিষয়ে তোমার মোট 45 নম্বর অর্জিত হবে। এখানে তার একটা বিষয় বলে রাখা দরকার, এই যে 11.25 করে নম্বর বণ্টিত আছে, এর প্রত্যেকটি প্রশ্নের মান 2 থেকে 5-এর মধ্যে থাকবে। অর্থাৎ পদার্থবিজ্ঞান বিষয়ে তোমার 2 থেকে 5-এর মধ্যে বেশ কয়েকটা প্রশ্ন তোমাকে শিক্ষক করতে পারেন, সেক্ষেত্রে প্রত্যেকটি প্রশ্নের উত্তরই তোমাকে করতে হবে। সময়ের ব্যাপারটা একটু বলে দেওয়া দরকার। এমসিকিউ অংশের জন্য তুমি 50 মিনিট সময় পাবে, লিখিত অংশের জন্য তুমি 40 মিনিট সময় পাবে, এবং সর্বশেষ তুমি মোট 90 মিনিট সময় পাবে, এবং এই 90 মিনিটের মধ্যেই তোমার ভাগ্য নির্ধারিত হয়ে যাবে। লাস্ট যে জিনিসটা তোমার এই নম্বর বন্টনের ক্ষেত্রে জানা দরকার, সেটা হচ্ছে এই ইউনিটে লিখিত এবং এমসিকিউয়ে আলাদা আলাদাভাবে পাশ করবার একটি ব্যাপার আছে। এমসিকিউ অংশে তোমাকে মোট 30 নম্বরে পাশ করতে হবে, এবং লিখিত অংশে তোমাকে মোট 12 নম্বরে পাশ করতে হবে। আরেকটা জিনিস তোমার জেনে রাখা দরকার, তা হচ্ছে যদি তুমি এমসিকিউতে 30 এবং লিখিততে 12 পেয়ে যাও, এখানটাতেই তোমার পাশ হয়ে যাবে না, মোট 48 নম্বর তোমাকে পেতে হবে। এমসিকিউ অংশে কমপক্ষে 30, লিখিত অংশে কমপক্ষে 12 এবং সর্বমোট কমপক্ষে 48। এটা যদি তুমি পেয়ে যাও তাহলে তুমি পাশ করে গেছো। কিন্তু পাশ করাই কিন্তু সর্বশেষ কথা নয়। যারা মেধা তালিকার উপরের দিকে থাকবে 200 নম্বরের মূল্যায়নে, কেবলমাত্র তারাই কিন্তু ভর্তি হতে পারবে চূড়ান্তভাবে। পরবর্তীতে যখন দেখা যাবে যে আরও আসন খালি হচ্ছে, তখন হয়তো ওয়েটিং লিস্ট থেকে টানা হবে, কিন্তু প্রাথমিকভাবে দেখা যায় যে যারা 2 থেকে 3 হাজার আসনের মধ্যে থাকে, তারাই কিন্তু ভালো ভালো সাবজেক্টগুলোতে ভর্তি হতে পারে। একটি বিশেষ সতর্কতা তোমাদেরকে মনে করিয়ে দেওয়া দরকার, ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু বর্তমানে ক্যালকুলেটরের ব্যবহার একদমই করা যাবে না এই ইউনিট পরীক্ষায়। একটা সময় কিন্তু ক্যালকুলেটরের ব্যবহার ছিল, এখন ক্যালকুলেটর ব্যতীতই তোমাকে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এই প্রত্যেকটি বিষয়ে আনসার করতে হবে, অর্থাৎ নো ক্যালকুলেটর। অর্থাৎ আর দেরি না করে এখনই তোমার যে প্রিপারেশন রয়েছে সেটা শুরু করে দাও। 10 মিনিট স্কুলের সাথে তোমার প্রিপারেশন হোক ফ্যান্টাস্টিক। তোমাদের সবার জন্য অল দ্য বেস্ট।